হাই বন্ধুরা, আমি ভাস্কর দাস আবার তোমাদের সামনে হাজির হয়েছি বিজ্ঞান বিষয়টি নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারটা কিন্তু পদার্থবিজ্ঞানের। তোমাদের আমি প্রথম দিনে ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম চ্যাপ্টারগুলো কোনটা কোন বিষয়ের। তো এটা পদার্থবিজ্ঞানে তোমাদের, আর তোমাদের এইটে একবারে নর্মালি যেটা আলোচনা না করলেই নয় সেটাই এখানে আছে। তোমরা এটাই জানো, পরীক্ষা ভালো করো। আর এটার বিস্তারিত যদি জানতে চাও তো অবশ্যই তোমাদের 9-10 বই যদি ঘাটতে পারো, সময় যদি থাকে তাহলে দেখো, উপকৃত হবে। আর 9-10 গিয়ে এটার বিস্তারিত আছে। এই যে আমরা যে আছি পৃথিবীতে, দেখো প্রত্যেকটা বস্তু কিন্তু প্রত্যেকটা বস্তুকে তার নিজস্ব বা একজন আরেকজনের প্রতি কিন্তু একটা টান আছে। এই টান বা একজন আরেকজনের প্রতি যে আকর্ষণ, এই বিষয় নিয়ে এখানে আমরা আজ আলোচনা করছি। তো প্রথমে আমরা আলোচনা মহাকর্ষ। পৃথিবীতে প্রত্যেকটি বস্তুই একজন আরেকজনের সাথে একটা আকর্ষণ বা টান রয়েছে। যদি দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ থাকে বা টান থাকে তাহলে তাকে কিন্তু মহাকর্ষ বলা হচ্ছে। যেমন ধরো চন্দ্র এবং সূর্য, এই দুইটার মধ্যে টান বা একটা আকর্ষণ বল কাজ করতেছে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষ। এটা আমি যদি বলতে চাই, আরেকটু আমি যদি পিছনে যাই, বিজ্ঞানী নিউটনের কথা অবশ্যই এখানে আসবে। নিউটন একদিন কি করছিলেন, চিন্তিতভাবে আপেল গাছের নিচে বসেছিলেন। তো হঠাৎ করে উপর থেকে একটি আপেল পড়লো। সে এটা নিয়ে অনেক বিব্রতকর একটা অবস্থা এবং অনেক প্রশ্ন তার মনে জাগলো যে আপেলটা কোথা থেকে আসছে, আপেলটা নিচে কেন আসলো, উপরে গেল না কেন। এখন তোমরা ফানি বা জোকস করে বলতে পারো যে আপেলটা উপরে খাওয়ার মানুষ নেই, নিচে খাওয়ার মানুষ আছে, এই জন্য নিচে আসছে। তা কিন্তু নয়। তো নিউটন এটা অনেক বিশ্লেষণ করে তিনি একটাতে উপনীত হলেন, একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে এই যে গাছের ফলটা যে নিচে পড়লো, আপেলটা নিচে পড়লো, পৃথিবী তাকে যে কোনো একটা আকর্ষণ বলে টেনেছে, জন্যই কিন্তু সে নিচে আসলো। এবং এই আকর্ষণ বলটা তার ভূপৃষ্ঠের দিকে ছিল। তো এ বিষয়ে যে কোনো দুটি বস্তুর মধ্যে যখন আকর্ষণ থাকবে তখন তাকে বলা হচ্ছে কিন্তু মহাকর্ষণ। মহাকর্ষণের যে সূত্রটা আছে সেটা একটু আমরা দেখে নেই। মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজন সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, ধরো দুইটি বস্তুকণা। এখন তোমরা বলতে পারো যে এই দুইটি বস্তু যে আমি আঁকলাম বা পদার্থ বস্তু কণা যে আঁকলাম, এটা গোল কেন হলো? এটা তো ত্রিভুজ আকৃতির বা অন্য কোনো আকৃতির হতে পারতো। তো মাথায় রাখতে হবে অবশ্যই গোল হওয়ার কারণ এই ভরকেন্দ্রটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এটা যে আকর্ষণটা এখান থেকেই কিন্তু আমাদের কিন্তু ধরতে হবে। এটা হচ্ছে কি ভরকেন্দ্র। তো আমি যদি ধরি যে এই দুইটা বস্তুর মধ্যে যে তোমার দূরত্ব এটা কিন্তু ডি দিয়ে আমি চিহ্নিত করছি। তাহলে আমি যদি পাশে এখন লিখি, এখানে লিখতেছি দূরত্ব সমান সমান ডি বা ডিস্টেন্স। এরপর দেখো এই দুইটার মধ্যে বস্তু দুইটার নাম আমি যদি দেই, এটা প্রথম বস্তু এই জন্য M1, এটা দ্বিতীয় বস্তু এই জন্য M2। তাহলে M সমান সমান কি? M হচ্ছে ভর, বস্তু দুইটার ভর M এটাকে আমরা প্রকাশ করব কেজিতে বা এর একক কেজি। এবং এই দুইটা বস্তু যে একজন আরেকজনের দিকে যে আকর্ষিত হচ্ছে, এটা ধরো F বলে আকৃষ্ট হচ্ছে বা আকর্ষিত হচ্ছে। এই F হচ্ছে তোমার কি? F হচ্ছে বল, মানে যে বলে এটা একজন আরেকজনকে টানছে। বল ইকুয়াল টু F এবং এর
একক হচ্ছে নিউটন, এন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। আর আরেকটা যদি আমরা দেখি যে এই দুইটা বস্তুর ওজন, ওজনটা যদি আমরা ইয়া করি, ওজন তাহলে কিন্তু হবে, ওজনকে আমরা প্রকাশ করব ডাব্লিউ দিয়ে, ওয়েট, এবং এটারও কিন্তু একক হচ্ছে নিউটন। তো যে সূত্রটা আমরা বললাম মহাকর্ষের সূত্র, এটাতে কিন্তু দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে বস্তুটির ভর, আর একটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। এই দুইটার ভর এবং এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দুইটা কিন্তু এখানে অবশ্যই লাগবে। এই দুইটা না হলে কিন্তু এই সূত্রটা হবে না। তো এখন যদি আমি বলি, প্রথমে কি বললাম যে এই বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। ভর m1 গুণন m2 এর গুণফলের সমানুপাতিক। কোনটা? বলটা। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো এরপর আমরা যদি এটাকে যদি আবার f সমানুপাতিক আরেকটু অংশ আছে, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডি স্কয়ার। দুইটা এখানে ডি আছে, দুইটা বস্তু আছে, এই জন্য ডি স্কয়ার হয়ে গেল। আর ডি এর মান কিন্তু এখানে থাকতেও পারে। আর এটা যদি আবার এখন আমরা m1 m2 ভাগ ডি স্কয়ার, এটা কি বলছি আমরা? যে বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বস্তু কণাদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর কিন্তু সমান চলছে। আর এই সূত্রটা কিন্তু আবার চলে আসছে। আমি যদি এই ব্যস্তানুপাতিকটা তুলে দিই, তাহলে এটাকে m2 d স্কয়ার, তাহলে জি কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক, বা এটাকে কিন্তু অভিকর্ষ ধ্রুবকও বলে, মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। জি এর একটা কিন্তু মান আছে। জি এর মানটা কি? 6.673 into 10 to the power minus 11। এবার এর এককটা কি হবে? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স মাইনাস 2। তো এটাকে আমরা যদি দেখতে যাই, এই লাইনটাকে আবার আমি উপরে লিখলাম, এবং এটাতে আমি যদি জিটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এফটা কোথায় যাবে? সরি, এই জিটা তো উপরে আছে, এটাকে আমি জাস্ট ওই পাশে পার করে দিব। এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার। এবং এখানে যদি আমি জিটা থেকে এই ভরটা যদি আমি ভাগ আকারে দিয়ে দেই, m1 m2, তো m1 m2 F মানে বল, বলের একক কি? নিউটন। আর ডিটা কি? দূরত্ব। ডিটা কি? দূরত্ব। দূরত্বকে আমরা মিটার মানে এম দিয়ে, এবং এটার স্কয়ার আছে, জন্য স্কয়ার এখানে প্রকাশ করলাম। আর ভর, ভরের ইয়া কি? কেজি। এখানে কয়টা আছে?
দুইটা, এজন্য এটা কি হবে স্কয়ার। এটাকে আমরা যদি এখন লিখতে যাই তাহলে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স মাইনাস 2। এখানে মাইনাসটা হওয়ার কারণে এটা ভাগ আকার আছে, এটাকে আমরা যদি উপরে দিই তাহলে কিন্তু মাইনাস আসবে। তাহলে এই হলো এই আমরা যে এককটা পেলাম, এটা সত্যতা প্রমাণ। তো এরপর আমরা অভিকর্ষ সম্বন্ধে একটু জানবো। অভিকর্ষ, আমি মহাকর্ষণে কি বললাম যে দুইটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ থাকে তাহলে কিন্তু সেটা মহাকর্ষ হয়ে গেল। এখন অভিকর্ষ হচ্ছে পৃথিবী, দুইটি বস্তুর মধ্যে একটি পৃথিবী থাকবে, পৃথিবীর সাথে যদি অন্য কোনো বস্তুর আকর্ষণ থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অভিকর্ষণ। পৃথিবীর সাথে একটা বইয়েরও হতে পারে, আমার নিজেরও হতে পারে, কিন্তু এখানে অবশ্যই সত্য হচ্ছে পৃথিবীকে থাকতে হবে। তো এই তোমার যদি এটাকে আবার ইয়া করে দেখতে যাই যে এই দুইটা বস্তুর মধ্যে পৃথিবী অবশ্যই থাকতে হবে। এবার অভিকর্ষ ত্বরণটা কি একটু দেখি। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে কিন্তু ত্বরণ বলে। কিভাবে বেগ বৃদ্ধি পেল? ধরো এটা একটা দূরত্বে বস্তুটি উপর থেকে নিচে কিন্তু পড়ছে, পতিত হচ্ছে। তো নিচে পতিত হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে এর যে বেগটা বৃদ্ধি পাচ্ছে বা বেগ পরিবর্তনের হারটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে ধরো 9.8 গুণন 1, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা বেগে সেটা কিন্তু পতিত হচ্ছে। দেখো যখন পতিত হচ্ছে তিন জায়গায় কিন্তু এর মানটা কিন্তু আলাদা। তো কি হচ্ছে, প্রতি সেকেন্ডের বেগটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো অভিকর্ষ বলের প্রভাবেও কিন্তু বস্তু ত্বরণ হয়, বলের প্রভাবকেও কিন্তু বস্তু ত্বরণ হয়। এ ত্বরণে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণও বলা হয়। যেহেতু বেগ বৃদ্ধির হার কে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রবাহে ভূপৃষ্ঠের মুক্তভাবে পতিত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কিন্তু অভিকর্ষ ত্বরণ বলা হচ্ছে। এই যে বেগটা বৃদ্ধি পাচ্ছে এটাকে কিন্তু অভিকর্ষ ত্বরণ এখানে বলা হচ্ছে। তো এই অভিকর্ষ ত্বরণে আমরা যদি সূত্রটা দেখতে যাই তাহলে সূত্রটা হচ্ছে যে এখানে আমরা পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তুর ভরকে কিন্তু স্মল এম, আর এখানে কি আছে, দূরত্ব, বস্তু পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বস্তু ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, এটা কি, এটা অবশ্যই ডি। আর এটাকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে কি হবে, F = G, পৃথিবীর ভর, বস্তুর ভর সমান বস্তু পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। দুইটা বস্তুর মধ্যে দূরত্ব এই অবস্থা। এখন এখানে আরেকটা অভিকর্ষ বল এটা সমান হচ্ছে
ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তো এখানে আমি যদি লিখতে যাই অভিকর্ষ বল, অভিকর্ষ বলকে কি দিয়ে প্রকাশ করছি আমরা? এফ সমান সমান ভর এম, আর অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়েছে, জি। এই এফ এর মান কিন্তু এটা। তাহলে এখন যদি আমরা এফ এর মানটা এখানে বসাই, এটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, এম জি ইকুয়াল টু এফ এর মান জি এম এম ডি স্কয়ার। আমরা যদি এই এম এম কাটে দিই তাহলে কি থাকতেছে? স্মল জি ক্যাপিটাল জি এম ডি স্কয়ার। তো এখানে আমি যদি আরেকটি জিনিস বন্ধুরা, অভিকর্ষ ত্বরণের মান কিন্তু এক এক জায়গায় এক এক রকম। যেমন ধরো পৃথিবী, পৃথিবী এটা কিন্তু ডিম্বাকৃতি, এটা আমরা জানি। তো এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই অঞ্চলটা এটাকে বলা হচ্ছে, মানে এই অর্ধেক থেকে এই শেষ পর্যন্ত এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এবং এই অংশটাকে বলা হচ্ছে মেরু অঞ্চল। তো এখানে কিন্তু দূরত্ব যত কম হবে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু তত, আকর্ষণটা কিন্তু তত বেশি হবে। আর দূরত্ব যত বেশি হবে অভিকর্ষ ত্বরণের যে আকর্ষণ সেটা কি হবে? কম হবে। আর যখন দূরত্বটা কমবে তখন কিন্তু আকর্ষণটা বেড়ে যাবে। ধরো এখানে 9.83 মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে তোমার হচ্ছে কি ইয়ার মান, আকর্ষণ, আকর্ষণ এত, মানে জি এর মান এত, অভিকর্ষ ত্বরণের মান 9.83। তাহলে বিষুব অঞ্চলে কিন্তু এটা এসে হবে 9.78। তাহলে এই যে এইদিকে আসলো, এসে কিন্তু এই মানটা আরো কমলো। আবার যখন বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে যাবে তখন কিন্তু এটা আবার কি হবে? বেড়ে যাবে। তো ভর ও ওজন, প্রত্যেক বস্তু কিন্তু পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোন বস্তু পদার্থের পরিমাণ, বস্তু ধর্ম, এর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তিত হয় না। যে পরমাণু অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির ওপর বস্তুটির ভর নির্ণয় করে। ভরের আন্তর্জাতিক একক কিন্তু কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি। আর কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কিন্তু বস্তুর ওজন বলে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন কিন্তু বিভিন্ন রকম। যেমন ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, ভূপৃষ্ঠ থেকে দেখা যাচ্ছে, আমরা যদি আরো গভীরে মানে নিচে পৃথিবীর কেন্দ্রের দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু কমছে, বা আকর্ষণের মানটা কিন্তু কমছে। আবার যদি আমরা পাহাড়ে উঠি তাহলে কিন্তু এই মানটা কমবে। আর পৃথিবীর আহ্নিক গতি কিন্তু এর জন্য দায়ী, আহ্নিক গতি, যেটার ফলে কি হয়? দিন রাত্রি হচ্ছে। আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে, পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যাবে তত কিন্তু এই আকর্ষণের মানটা বা জিটা, অভিকর্ষ ত্বরণ কিন্তু কি হবে? কমবে। আর ভর ও ওজনের এখন আরেকটা যদি দেখতে যাই আমরা, ধরো 500 গ্রাম ভরের একটি বস্তুর ওজন কত? 500 গ্রাম ভরের একটি বস্তুর ওজন কত? তাহলে এখানে আমরা যদি আমরা জানি যে ওজন, ওজন সমান সমান ভর গুণন অভিকর্ষ
ত্বরণ। ওজন, ওজনকে কিন্তু W দিয়ে প্রকাশ করা হয়, আর ভরকে M, অভিকর্ষ ত্বরন্ত G, বা এটা এরকম করে আমরা লিখতে পারি mg। তাহলে আমরা জানি 1 কেজি সমান সমান কিন্তু 1000 গ্রাম। তাহলে আমরা আগে 500 গ্রামটাকে কেজিতে আগে পরিণত করি, ভর। কেজি, এটা তাহলে কি হবে 5 কেজি। এবং জি, জি যে আছে, জি এর মান কিন্তু, এটা কিন্তু কেজি, আর জি যে, জি এর স্মল জি সমান সমান 9.8। 9.8 এর এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এককটা। তাহলে আমরা যদি এখানে এই মানটা বসাই তাহলে কি হবে, W = 8, এটার মান হবে 4.9। কি হবে এখানে, এককটা হবে কি, নিউটন। ওজনের একক নিউটন। আমরা যদি এটাকে আবার এই পাশে আমাদেরকে যদি বলা হয় যে এর ভরটা কত, আবার যদি বের করা হয় তাহলে কিন্তু আমরা এই সূত্রটাকে সুন্দর অনায়াসে কিন্তু এটা থেকে আবার বের করতে পারি। তখন ওজনটাকে আমরা উপরে দেব এবং অভিকর্ষ ত্বরণটাকে নিচে দেব। আর একটি বস্তুর ওজন কিন্তু সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, আর পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন 0, আর অভিকর্ষ ত্বরণ যে আছে সেটা কিন্তু দূরে যত চলে যাবে এর ওজন কিন্তু তত 0 হবে। কেন্দ্র থেকে যত দূরে যাবে এর ওজন কিন্তু তত 0 হবে। লিফটে যদি জি ত্বরণ হয় তাহলে আমাদের ত্বরণ হবে জি, অর্থাৎ G - G = 0 বা 0। তাহলে এখানে কি, প্রকৃতপক্ষে কোনো কিছু কিন্তু ওজনহীন না, প্রকৃতপক্ষে কোনো জিনিসই ওজনহীন না। কেননা ওই অবস্থানে মহাশূন্যচারী ভরে আছেন। ধরো মহাশূন্যে আমি উঠছি, উঠে ওখানে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখাচ্ছে আমি ভাসতেছি। তার কারণ আমরা কিন্তু ওই পৃথিবী বা ওই সৌরজগতে আমরাও গ্রহগুলোর মতো কিন্তু ঘূর্ণন বা নিচ অক্ষে কিন্তু ঘুরছি। এজন্য মনে হয় যে আমি ওজনহীন। যখন থেমে যাব তখন কিন্তু আমি বুঝতে পারবো, যদি এই ঘূর্ণনটা না হয়, আমি যদি থেমে যাই তাহলে বুঝতে পারবো যে আমার ওজন কতটুকু। তেমনি ভাবে আমরা পৃথিবী প্রদক্ষিণ না করে কিংবা পৃথিবীর দিকে মুক্তভাবে না পড়ে স্থির দাঁড়িয়ে থাকলে কিন্তু আমরা মহাশূন্যযানে অবশ্যই কিন্তু আমাদের ওজনটা টের পাবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের যা আলোচনা করা হলো এটাতে কিছুটা হলে উপকৃত হবে। তোমরা বইটি আবার ভালো করে পড়বে। এখানে একটু এলোমেলো মনে হলেও তোমাদের আলোচনা কিন্তু একটু শর্ট আকারেই আছে। 9-10 গেলে তোমরা কিন্তু এটা সম্বন্ধে বা এই অধ্যায়টা সম্বন্ধে আরো ভালো ধারণা পাবে। তো সবাই অনেক ভালো থাকো, এই কামনায় আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।